উত্তরাখণ্ড, উঁচু পাহাড়, স্বচ্ছ নদী আর শান্ত বাতাসের এক পুণ্যভূমি। এখানকার প্রতিটি গাছ যেন শান্তির গল্প বলে, আর এখানকার বাতাস বয়ে আনে আশার প্রার্থনা। কিন্তু উত্তরাখণ্ডের বুক চিরে এমন একটি কাহিনী বেরিয়ে এসেছে যা শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। 2022 সালের অগস্ট মাসে অঙ্কিতা ভান্ডারী নিজের স্বপ্ন পূরণের আশায় আর পরিবারের মুখে হাসি ফোটাতে এক রিসর্টে চাকরির সন্ধানে ঘর থেকে পা বাড়িয়েছিলেন তিনি। যখন তিনি চাকরিটি পেলেন, তখন তার পুরো পরিবারের চোখে মুখে আশার আলো ঝিলিক দিয়ে উঠেছিল। অভাবের সংসারে অনেক দিন পর হাসির রেখা ফিরে এসেছিল। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে মাত্র কয়েকদিন পরেই এক ঘোর অন্ধকার তাদের জীবনকে গ্রাস করতে চলেছে। 19 সেপ্টেম্বর 2022 অঙ্কিতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। কেউ তার কোনো হদিশ পাচ্ছিল না। কয়েকদিনের খোঁজাখুঁজির পর 24 সেপ্টেম্বর চিলা ব্যারাজের কাছে একটি মেয়ের লাশ আটকে থাকতে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায় ওই লাশটি অঙ্কিতা ভান্ডারীরই। তদন্ত শুরু হওয়ার পর সামনে আসে চাঞ্চল্যকর সত্য। এই ঘটনাটি উত্তরাখণ্ডের প্রতিটি মেয়ের মনে অন্ধকারের ভয় ধরিয়ে দিয়েছিল। উত্তরাখণ্ডের ভন্তারা রিসর্ট ছিল বিজেপির প্রাক্তন মন্ত্রী বিনোদ আরিয়ের একটি বিলাসবহুল রিসর্ট। দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি সুবিধাতেও ছিল অত্যন্ত আধুনিক। প্রায়ই এখানে নেতা, রাজনীতিবিদ এবং বিভিন্ন ভিআইপি অতিথিরা আসতেন পুল পার্টি আর বিলাসী আড্ডার জন্য। ভন্তারা রিসর্টটি গঙ্গা ভোগপুর তালা এলাকায় অবস্থিত, যা ঋষিকেশ শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। চারপাশে জঙ্গল ঘেরা হওয়ায় জায়গাটি অনেকটাই নির্জন এবং শহরের কোলাহল থেকে আলাদা। এই ভান্তারা রিসর্টেই 2022 সালের 1 সেপ্টেম্বর অঙ্কিতা ভান্ডারীর রিসেপশনিস্ট হিসেবে কাজ শুরু করেন। তবে অঙ্কিতা ভান্ডারীর এই ভয়ঙ্কর ফাঁদে পড়ার গল্প শুরু হয়নি 19 সেপ্টেম্বর থেকে। এর শুরু হয়েছিল তারও আগে, 1 সেপ্টেম্বরের রাত থেকে, অর্থাৎ যেদিন অঙ্কিতা প্রথমবার সেই রিসর্টে কাজ শুরু করেছিল ঠিক সেদিন থেকেই। কিন্তু কাজের প্রথম রাতেই ঘটে একটি অস্বস্তিকর ঘটনা। ঘটনাটি অঙ্কিতা তার ঘনিষ্ঠ বন্ধু পুষ্পদীপকে জানায়, যে তাকে এই চাকরিটি পেতে সাহায্য করেছিল। পুষ্পদীপ ও অঙ্কিতা দুজনেই খুব কাছের বন্ধু ছিল। পুষ্পদীপ ও অঙ্কিতার পরিচয় শুরু হয়েছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামে। সেখান থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে থাকে এবং বন্ধুত্ব গড়ে ওঠে। পুষ্পদীপ জম্মুর বাসিন্দা ছিল, কিন্তু অঙ্কিতার সঙ্গে দেখা করার জন্য সে কয়েকবার উত্তরাখণ্ডেও গিয়েছিল। অঙ্কিতা উত্তরাখণ্ডের পৌরি গড়ওয়াল জেলার ডোব শ্রীকোটলিয়ামের মেয়ে। তার জন্ম হয় 2003 সালের 11 নভেম্বর। 2020 সালে অঙ্কিতা তার দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে, যেখানে সে প্রায় 88% নম্বর পেয়েছিল, অর্থাৎ পড়াশোনায় সে বেশ ভালোই ছিল। সেই সময় পুরো পৃথিবী কোভিড মহামারীর সঙ্গে লড়াই করছিল। অনেক মানুষ ঘরে বসেই কাজ ও পড়াশোনা করছিল। এই পরিস্থিতিতেই অঙ্কিতা দেরাদুনের শ্রী রাম ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে 1 বছরের একটি সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়। কোর্সের প্রথম 3 মাস অঙ্কিতা অনলাইনেই পড়াশোনা করে, কিন্তু লকডাউন শিথিল হওয়ার পর যখন আবার কলেজ খোলা হয়, তখন সে দেরাদুনে গিয়ে সরাসরি ক্লাস করা শুরু করে। ঠিক এই সময়েই অঙ্কিতার পরিবারের ওপর বড় এক সংকট নেমে আসে। কোভিডের কারণে তার বাবার চাকরি চলে যায়। অঙ্কিতার কোর্স চালিয়ে যেতে 4000 টাকা ফি জমা দিতে হতো, কিন্তু তখন তার বাবার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। ফলে 2022 সালের মার্চ মাসে অঙ্কিতাকে মাঝপথেই কলেজ ছেড়ে দিতে হয়। তার হোটেল ম্যানেজমেন্ট পড়ার স্বপ্নটা সেখানেই অপূর্ণ থেকে যায়। এই সময়ের মধ্যেই পুষ্পদীপের সঙ্গে অঙ্কিতার বন্ধুত্ব বেশ গভীর হয়ে গিয়েছিল। তাই অঙ্কিতা পুষ্পদীপকে অনুরোধ করে যদি তার জন্য কোথাও একটি চাকরির ব্যবস্থা করা যায়। ঠিক তখনই পুষ্পদীপের চোখে পড়ে OLXে দেওয়া একটি বিজ্ঞাপন, যা ছিল ভন্তরা রিসর্টের চাকরির বিজ্ঞাপন। সেখানে পরিষ্কার করে লেখা ছিল, এই চাকরির জন্য শুধুমাত্র সেই সব মেয়েরাই আবেদন করবে যারা রিসর্টেই থেকে কাজ করতে রাজি। কিন্তু সেই সময় এই কথাগুলোর প্রকৃত অর্থ না পুষ্পদীপ বুঝতে পেরেছিল, না অঙ্কিতা। তারা ভেবেছিল রিসর্টটি যেহেতু শহর থেকে দূরে জঙ্গলের মধ্যে অবস্থিত, তাই হয়তো রিসর্ট কর্তৃপক্ষ এমন কাউকেই খুঁজছে যে 24 ঘন্টা রিসর্টেই থেকে কাজ করতে পারবে। পুষ্পদীপ OLXে দেওয়া সেই বিজ্ঞাপন থেকে রিসর্টের মালিক পুলকি তার্যের নম্বর জোগাড় করে এবং অঙ্কিতার চাকরির ব্যাপারে তার সঙ্গে কথা বলে। দারিদ্র্যের কারণে বাধ্য হয়েই অঙ্কিতা রিসর্টে থেকে কাজ করার শর্তটি মেনে নেয়। এরপর পুলকি তার্য ফোনে অঙ্কিতার একটি টেলিফোনিক ইন্টারভিউ নেয়। এইভাবে
2022 সালের 28 আগস্ট অঙ্কিতার ভন্তরা রিসর্টে চাকরি হয়ে যায়। সেদিনই অঙ্কিতার বাবা ডোব শ্রীকোট থেকে তাকে ভন্তরা রিসর্টে পৌঁছে দেন। রিসর্টটি ঋষিকেশ শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে একেবারে নির্জন আউটার এলাকায় অবস্থিত ছিল। সেখানে নিয়মিত বাস বা অটো চলাচল করত না। ঋষিকেশে শহরের বাইরে জঙ্গলে ঘেরা এমন অনেক এলাকা আছে যেখানে অসংখ্য রিসর্ট তৈরি হয়েছে। মানুষ সাধারণত শান্তি ও বিশ্রামের জন্যই এমন রিসর্টে ঘুরতে যায়। কিন্তু ভন্তরা রিসর্টে চাকরির প্রথম রাতেই অঙ্কিতার সঙ্গে একটি খারাপ ঘটনা ঘটে। এক অতিথি তাকে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করে এবং তার সঙ্গে অসভ্য আচরণ করে। অঙ্কিতা এই বিষয়টি পুলকিত আর্যকে জানায়। তখন পুলকিত ওই অতিথিকে বকাঝকা করে এবং সেই অজুহাতে অঙ্কিতার ঘরটি নিজের ঘরের পাশেই সরিয়ে দেয়। তবে সেখানে 1-2 দিন থাকার পর আবার অঙ্কিতাকে তার আগের ঘরেই ফিরিয়ে দেওয়া হয়, যেটি তাকে শুরুতেই দেওয়া হয়েছিল। কিন্তু 9 সেপ্টেম্বর আবারও পুলকিত আর্য অঙ্কিতার ঘর নিজের ঘরের পাশে সরিয়ে দেয়। সে বলে রিসর্টে এখন অনেক অতিথি আছে এবং ঘর কম পড়ছে। এর পরের দিন 10 সেপ্টেম্বর রাতে অঙ্কিতা পুষ্পদীপকে ফোন করে এবং কান্না শুরু করে। পুষ্পদীপ যখন কান্নার কারণ জানতে চায় তখন অঙ্কিতা চিৎকার করে বলে, তুমি কি বা করতে পারবে? এই সময় পুলকিত বুঝতে পারে যে অঙ্কিতা পুষ্পদীপের সঙ্গে কথা বলছে। তখন সে অঙ্কিতার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, প্রতিটা ছোটোখাটো কথা পুষ্পকে বলার দরকার নেই। এরপর সে পুষ্পদীপের কল কেটে দেয়। সেই রাতেই রিসর্টের মালিক পুলকিত আর্য, রিসর্ট ম্যানেজার সৌরভ ভাস্কর এবং রিসর্টের কর্মচারী অঙ্কিত গুপ্তা এই 3 জন অঙ্কিতার ঘরে বসে মদ্যপান করে। রিসর্টের মালিক পুলকিত আর্য নিজেও অঙ্কিতার সঙ্গে অসভ্য আচরণ করে এবং তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এই ঘটনার পর অঙ্কিতা ঠিক করে ফেলে যে সে আর এই চাকরি করবে না। তাই সে ভান্তারা রিসর্টে আগে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করা আয়ুষকে মেসেজ করে। আয়ুষ কিছুদিন আগেই সেই রিসর্টের চাকরি ছেড়ে দিয়েছিল। কাজের সময় অঙ্কিতার সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং মাঝে মাঝে তাদের ফোনে কথাও হতো। খুবই দুশ্চিন্তায় থাকা অঙ্কিতা সেদিন রাতেই আয়ুষকে মেসেজ করে সাহায্য চায়। 11 সেপ্টেম্বর অঙ্কিতা একই ঘটনাটি তার বন্ধু পুষ্পদীপকেও জানায়। সে বলে গতরাতে পুলকিত, অঙ্কিত গুপ্তা আর সৌরভ ভাস্কর তার ঘরে বসে মদ খেয়েছে এবং তার সঙ্গে অসভ্য আচরণ করেছে। এ কথা শুনে পুষ্পদীপ অঙ্কিতাকে বলে যে এই জায়গাটা তার জন্য একদমই নিরাপদ নয়, তাকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চাকরি খুঁজে নেওয়া উচিত। এরপর অঙ্কিতা আবার আয়ুষকে মেসেজ করে লেখে, আমি এই লোকগুলোর ওপর একদমই ভরসা করতে পারছি না। সবাই খুব খারাপ মানুষ, কারো কোনো শালীনতা নেই, কিন্তু আমার একটা চাকরি দরকার। পরবর্তী চ্যাটে অঙ্কিতা আয়ুষকে আরও জানায় যে পুলকিত তাকে জোর করে কেস করার চেষ্টা করেছিল। তখন সে পুলকিতকে ভালোভাবেই বকাঝকা করে। এরপর পুলকিত রাগে রিসর্টের স্টাফ রিঙ্কুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারধর করে। অঙ্কিতা আয়ুষকে আরও লেখে, রিসর্টের অনেক স্টাফই চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছে, আমিও চলে যেতে চাই, কিন্তু এই মুহূর্তে আমি খুবই অসহায়। অঙ্কিতা যে চাকরি ছেড়ে দিতে চাইছে সেটা বুঝতে পেরে পুলকিত আর্য, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তা এই 3 জন অঙ্কিতার কাছে ক্ষমা চায় এবং তাকে চাকরি না ছাড়ার জন্য বোঝায়। অঙ্কিতা শেষ পর্যন্ত তাদের কথায় কিছুটা বিশ্বাস করে ফেলে এবং আয়ুষকে জানায় যে আপাতত নতুন চাকরি খোঁজার দরকার নেই। এদিকে 14 সেপ্টেম্বর পুষ্পদীপ নিজে তার বন্ধু অক্ষতকে নিয়ে জম্মু থেকে ভান্তারা রিসর্টে চলে আসে, যাতে সে অঙ্কিতার সমস্যাগুলো নিজের চোখে বুঝতে পারে এবং সেই রিসর্টটাও দেখে নিতে পারে যেখানে অঙ্কিতা কাজ করছে। পুষ্পদীপ ও অক্ষত সেখানে 14 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত রিসর্টে থেকে যায়। 16 সেপ্টেম্বর জম্মু ফিরে যাওয়ার আগে পুষ্পদীপ এবং অক্ষত দুজনেই রিসর্টে সুইমিং পুলে গোসল করছিল। তখন পুষ্পদীপ সেখানে কয়েকজন লোককে দেখতে পায় যাদের সঙ্গে বাউন্সার ছিল। তারা সম্ভবত কোনো ভিআইপি অতিথি যারা সেই সময় রিসর্টে এসেছিল। তবে তখনও পুষ্পদীপের বিশেষ কোনো সন্দেহ হয়নি যে এই রিসর্টে আসলে কী ধরনের কাজকর্ম চলে। এরপর 16 সেপ্টেম্বর দুপুর প্রায় 1টা-2টোর দিকে পুষ্পদীপ রিসর্ট থেকে বেরিয়ে জম্মুর উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন 17 সেপ্টেম্বর সকালে পুষ্পদীপ যখন মাত্রই জম্মু পৌঁছেছে তখন আগের রাতেই অঙ্কিতা হঠাৎ আতঙ্কিত হয়ে তাকে আবার হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ পাঠায়। এবার অঙ্কিতা আগের চেয়ে অনেক বেশি ভীত ও উদ্বিগ্ন ছিল। অঙ্কিতা পুষ্পদীপকে লিখেছিল, এই রিসর্টে আমার খুবই অনিরাপদ লাগে। আজ অঙ্কিতা আমার কাছে এসে বলল তার কিছু কথা আছে। আমি তার সঙ্গে গেলাম। তারপর সে বলল সোমবার মানে 19 সেপ্টেম্বর একজন ভিআইপি গেস্ট আসছেন এবং তাকে এক্সট্রা সার্ভিস দিতে হবে। অঙ্কিতা তখন জিজ্ঞেস করে, তাতে আমি কি করব? এর উত্তরে অঙ্কিত বলে, এভাবে গ্রামের মতো আচরণ করো না, অতিথিরা দেখছে। অঙ্কিতের এই কথায় অঙ্কিতা খুব রেগে যায় এবং তাকে বকাঝকা করে বলে,
আমি গরিব বলে কি 10,000 টাকায় বিক্রি হয়ে যাব? তখন অঙ্কিত কথাটা ঘুরিয়ে বলে, আমি তো আপনাকে বলিনি যে আপনাকেই করতে হবে। আমি শুধু বলছি যদি আপনার পরিচিত কোনো মেয়ে থাকে, কারণ ওই গেস্ট 10,000 টাকা দিতে রাজি। অঙ্কিতা এরপর পুষ্পদীপকে হোয়াটসঅ্যাপে লেখে, আমি জানি তারা ইচ্ছে করেই আমাকে এই কথা বলেছে। আরও লিখেছিল, আর তুমি জানো, এই কথা বলার পর সে বলল স্যালকে যেন কিছু না বলি, কিন্তু আমি জানি এই 3 জন ইচ্ছে করেই এমন বলেছে যাতে আমি টাকার জন্য রাজি হয়ে যাই। তারা আমাকে পতিতাবৃত্তিতে ঠেলে দিতে চায়। এই মেসেজগুলো থেকেই বোঝা যাচ্ছিল অঙ্কিতা সেই সময় ভীষণ মানসিক চাপ ও ভয়ের মধ্যে ছিল। অঙ্কিতা ভান্ডারী শুধু তার বন্ধু পুষ্পদীপকেই নয়, বরং ভন্তরা রিসোর্টে 16 সেপ্টেম্বর পর্যন্ত কাজ করা বিবেক আর্যকেও ভিআইপি অতিথির জন্য এক্সট্রা সার্ভিস দেওয়ার বিষয়টি জানিয়েছিল। অঙ্কিতা ওই দিন দুপুর প্রায় 2-3টের দিকে বিবেক আর্যকে ফোন করেছিল। পরে আদালতে দেওয়া নিজের বক্তব্যে বিবেক আর্য জানায়, অঙ্কিতা ফোনে তাকে বলেছিল পুলকিত আর্য তাকে বোঝানোর চেষ্টা করছে যে শিগগিরই একজন চিফ গেস্ট আসবে এবং তাকে সেই অতিথির জন্য এক্সট্রা সার্ভিস দিতে হবে। অঙ্কিতা আরও জানায় যে অঙ্কিত গুপ্তা তার সঙ্গে ধাক্কাধাক্কিও করেছে। এর পরের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর সকাল, যেদিন অঙ্কিতার হত্যা করা হয়, সেই সকালেও অঙ্কিতা আবার পুষ্পদীপকে মেসেজ পাঠায়। সকাল 11:03 অঙ্কিতা পুষ্পকে লিখেছিল, পুলকিত আর্য তাকে বলেছে যে তাকে গেস্টদের হ্যান্ডেল করতে হবে, আর যদি সে তা না করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দিয়ে অন্য কোনো মেয়েকে আনা হবে। এরপর দুপুর 2:46 অঙ্কিতা আবার পুষ্পকে মেসেজ করে জানায়, কিছুদিনের জন্য আমার রুমটা স্যারের রুমে শিফট করে দেওয়া হয়েছে, কারণ এখন অনেক গেস্ট আসতে চলেছে। সন্ধে 4-5টার দিকে অঙ্কিতা এবং পুলকিত আর্যের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। এই ঝগড়ার কারণও ছিল সেই ভিআইপি অতিথির জন্য এক্সট্রা সার্ভিস দেওয়ার বিষয়টি, যে অতিথি পরের দিন আসার কথা ছিল। অঙ্কিতা কোনোভাবেই এমন কোনো প্রলোভন বা চাপের কাছে সমঝোতা করতে রাজি ছিল না, কিন্তু পুলকিত, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তা এই 3 জন মিলে তার জীবনকে প্রায় অসহনীয় করে তুলেছিল। অবশেষে সেদিন সন্ধেতেই অঙ্কিতা সিদ্ধান্ত নেয় যে সে চাকরি ছেড়ে রিসোর্ট ছেড়ে চলে যাবে। সে নিজের ব্যাগও গুছিয়ে ফেলে। রুম থেকে ব্যাগ নিচে নামিয়ে রিসোর্ট থেকে মূল সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অঙ্কিতা রিসোর্টের এক কর্মচারী সৌরভ বিস্টকে ফোন করে। সৌরভ বিস্ট রিসোর্টে সার্ভিস স্টাফ হিসেবে কাজ করত। যখন অঙ্কিতা সৌরভ বিস্টকে ফোন করেছিল, তখন সৌরভ রিসর্টের বাইরে করণ নামের আরেক কর্মচারীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। করণও রিসর্টেই ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ করত। তখন সময় ছিল সন্ধ্যা প্রায় 5:30। অঙ্কিতার ফোন আসার সময় সৌরভ বিস্ট গাড়ি চালাচ্ছিল, তাই তার ফোনটি করণ রিসিভ করে। ফোনের ওপাশে কান্নায় ভেঙে পড়া অঙ্কিতা করণকে বলেছিল, প্লিজ আমার ব্যাগটা রাস্তা পর্যন্ত নিয়ে যাও। করণ অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যালো ম্যাম, আমি করণ বলছি, কি হয়েছে? অঙ্কিতা তখনও কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার ব্যাগটা উপরে থেকে নিয়ে এসে দোকান পর্যন্ত পৌঁছে দাও। অঙ্কিতার কণ্ঠে আতঙ্ক বুঝতে পেরে করণ তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে রিসর্টের দিকে যেতে বলে। একই সঙ্গে সে রিসর্টের আরেক কর্মচারী চন্দ্রকরণকে ফোন করে জানায়, অঙ্কিতা ম্যাম কাঁদতে কাঁদতে বলেছে তার ব্যাগটা নিচে নামিয়ে দিতে। চন্দ্রকরণও ভান্তারা রিসর্টে ইলেকট্রিশিয়ান মেইনটেন্যান্সের কাজ করত। তখন সে ভান্তারা রিসর্টের বাইরে কাছেই থাকা পানাভি রিসর্টের কাছে দাঁড়িয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দ্রুত ভান্তারা রিসর্টের দিকে চলে আসে। চন্দ্রকরণ যখন রিসর্টের গেটে পৌঁছায়, তখন অঙ্কিত গুপ্তা তাকে গেটেই আটকে দেয় এবং বলে, সব ঠিক আছে, ভেতরে যাওয়ার দরকার নেই। কিন্তু চন্দ্রকরণ জোর করে ভিতরে ঢুকে পড়ে এবং বলে, আমাকে ম্যাডামের কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স লাগাতে হবে। তখন অঙ্কিতা নিজের ঘরের বাইরে দাঁড়িয়েছিল, যেটি রিসেপশনের পাশেই ছিল। চন্দ্রকরণ যখন তাকে জিজ্ঞেস করে সে কি কোনো সাহায্য চায়, অঙ্কিতা তখন কোনো উত্তর দেয়নি। পরে আদালতে দেওয়া নিজের সাক্ষ্যে চন্দ্রকরণ জানায়, সেই সময় অঙ্কিতা খুব ভয় পেয়েছিল। চন্দ্রকরণকে সেখানে দেখে সৌরভ ভাস্কর তাকে চলে যেতে বলে এবং জানায়, এখানে সব ঠিক আছে। এরপর সৌরভ ভাস্কর তাকে আরেকটি অজুহাত দিয়ে বলে, গিয়ে মোটরটা চেক করে দেখো। যদিও সেই মোটরটি তখন পুরোপুরি ঠিকই ছিল, তবুও চন্দ্রকরণকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই কথা বলা হয়েছিল। এরপর চন্দ্রকরণ সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় অঙ্কিতা নিজের ঘরের বাইরে দাঁড়িয়েই আবার আয়ুষকে ফোন করে। সেই আয়ুষ যাকে অঙ্কিতা 11 সেপ্টেম্বর মেসেজ করে বলেছিল তার জন্য যেন একটি নতুন চাকরি খুঁজে দেয়। সেদিন অঙ্কিতা কাঁদতে কাঁদতে আয়ুষকে ফোন করে বলেছিল,
আমি এখান থেকে বের হতে চাই, আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন সময় ছিল সন্ধে প্রায় 6টা। আয়ুষ সঙ্গে সঙ্গেই ফোন করে এই বিষয়টি পুষ্পদীপকেও জানায়। সে বলে, ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, তিনি খুবই চিন্তিত ছিলেন এবং বলছিলেন যে তাকে এখান থেকে নিয়ে যেতে। ঠিক সেই সময় যখন অঙ্কিতা আয়ুষের সঙ্গে ফোনে কথা বলছিল এবং বারবার বলছিল আমাকে এখান থেকে নিয়ে যাও, তখন রিসর্টে হাউসকিপিংয়ের কাজ করা অভিনব কাশ্যপ এবং কুশ, এই দুই ভাই একটি অতিথির লাগেজ গাড়ি থেকে নামিয়ে রিসর্টে নিয়ে আসছিল। তারা দুজনেই দেখেছিল অঙ্কিতা কাঁদতে কাঁদতে ফোনে আয়ুষের কাছে সাহায্য চাইছে। কিন্তু হঠাৎ করেই পুলকিত আরিয়া ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। সে জোর করে অঙ্কিতার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে যায়। অঙ্কিতা তখনও কাঁদছিল। বাইরে দাঁড়িয়ে থাকা অভিনব কাশ্যপ ও কুশ স্পষ্টভাবে দেখেছিল পুলকিত অঙ্কিতার সঙ্গে দুর্ব্যবহার করছে। পরে সাক্ষ্য দিতে গিয়ে অভিনব কাশ্যপ বলেছিল, আমি আর আমার ভাই যখন ওপরে গেলাম তখন আমার ভাই ভেতরে ব্যাগ রেখে আসছিল। আমি বাইরে বের হতেই দেখলাম ম্যাডাম ফোনে চিৎকার করে বলছে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তখন পুলকিত স্যার তার মুখ চেপে ধরেন এবং ফোন ছিনিয়ে নেন, তারপর তাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান। অভিনবের বক্তব্য অনুযায়ী অঙ্কিতা তখন ঘরের ভেতরে কাঁদছিল। ঠিক তখনই অঙ্কিত গুপ্তা নাচতে নাচতে সেই ঘরের ভেতরে ঢাকে যায়। অভিনব জানায়, আমি তখন রিসেপশনে ছিলাম, দেখলাম ম্যাডাম ঘরের ভেতরে দাঁড়িয়ে আছেন। অঙ্কিত প্রায় 20-30 সেকেন্ড ম্যাডামের সামনে নাচতে থাকে, তারপর তাকে বাথরুমের দিকে নিয়ে যায়। এরপর পুলকিত স্যার ভেতরে ঢোকেন এবং ম্যাডামের হাত ধরেন। অভিনব আরও জানায়, প্রায় 10 মিনিট পরে যখন সে আবার নিচে নামতে আসে তখন অঙ্কিত গুপ্তা তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এখানে তোমার কোনো কাজ নেই। এরপর তাদের জোর করে ওপরে পাঠিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে জম্মুতে থাকা পুষ্পদীপ জানতে পারে যে অঙ্কিতা কাঁদছে এবং তাকে রিসর্ট থেকে তুলে নিতে চাইছে। তখন পুষ্পদীপ তৎক্ষণাৎ অঙ্কিতাকে ফোন করে, কিন্তু অঙ্কিতা তার কল ধরেনি। এরপর পুষ্পদীপ আয়ুষকে ফোন করে। আয়ুষ তখন পুষ্পদীপকে জানায়, ম্যাডামের মেসেজ এসেছে, এখন একটু অপেক্ষা করতে হবে। পুষ্পদীপ আয়ুষকে বলে, যদি অঙ্কিতার আবার কল আসে তাকে রিসর্ট থেকে বের করে নিয়ে এসো। কয়েক মিনিটের মধ্যেই সন্ধে 7:57 অঙ্কিতার ফোন আসে পুষ্পদীপের কাছে। ফোন শুরু হতেই অঙ্কিতা কাঁদতে শুরু করে। সে পুষ্পদীপকে জানায়, পুলকিত আর্য আমার মুখ চেপে ধরেছে, আমার ব্যাগ টেনে নিয়েছে এবং আমাকে ঘরের ভেতরে নিয়ে গেছে, সে আমার সঙ্গে অত্যাচার করেছে। এই ফোনে অঙ্কিতা শুধু কাঁদছিল এবং পুষ্পদীপের সঙ্গে বেশি কথা বলতে পারছিল না। শেষ পর্যন্ত অঙ্কিতা বলে, সব কথা পরে বলবো, এই বলে সে কল কেটে দেয়। পুলকিত যখন দেখল অঙ্কিতা কোনোভাবেই সমঝোতা করতে রাজি নয় এবং রিসর্ট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন সে তাকে প্রলুব্ধ করতে শুরু করে। পুলকিত বলে, চলো বাইরে যাই, বাইরে কিছু কথা বলবো, তোমার মেজাজও ঠিক হয়ে যাবে। এরপর রাত প্রায় 8টা নাগাদ পুলকিত আর্য, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তা এই 3 জন এক স্কুটি এবং এক মোটরসাইকেল নিয়ে অঙ্কিতাকে রিসর্ট থেকে বাইরে নিয়ে যায়। অঙ্কিতা বসেছিল সৌরভ ভাস্করের মোটরসাইকেলের পেছনে। তাদের পেছনে পুলকিত এবং অঙ্কিত স্কুটি চালাচ্ছিলেন। প্রায় 8:30 তারা কাউরিয়া গ্রাম থেকে রিসিস এইমসের দিকে যাওয়ার সময় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। রিসিসে তারা কিছু স্ন্যাক্স এবং মোমোস খায়। এই সময় অঙ্কিতা বুঝতে শুরু করেছিল পুলকিতের উদ্দেশ্য ঠিক কী, কিন্তু সে কখনো কল্পনাও করতে পারেনি যে তার সঙ্গে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে। ঠিক এই সময় রাত প্রায় 8:32 অঙ্কিতা আবার পুষ্পদীপকে ফোন করে। পিছন দিক থেকে আসা শব্দ শুনে পুষ্পদীপ বুঝতে পারে যে অঙ্কিতা এখন রিসর্টে নেই, সে বাইরে কোথাও আছে। পুষ্পদীপ অঙ্কিতাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো, কার সঙ্গে আছো? অঙ্কিতা বলে, আমরা বাইরে বের হয়েছি, পুলকিত, অঙ্কিত এবং সৌরভও আমার সঙ্গে আছেন। তখন অঙ্কিতা কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, যেমন খাবার খেয়েছি, কারণ পুলকিত, সৌরভ এবং অঙ্কিত 3 জনেই তার পাশে দাঁড়িয়েছিলেন। অঙ্কিতা হালকা কণ্ঠে পুষ্পদীপকে বলে, আমি তাদের মধ্যে ফেসে গেছি, তারা যে কোনো ঘটনা ঘটাতে পারে, তাদের ওপর কোনো বিশ্বাস নেই। এই সময় অঙ্কিতা রিসিস এইমসের কাছাকাছি ছিল এবং পুলকিত, অঙ্কিত এবং সৌরভ তার চারপাশে স্কুটি এবং মোটরসাইকেলের সঙ্গে দাঁড়িয়েছিলেন। পুষ্পদীপ অঙ্কিতাকে বলে, ফোন চালু রেখো, ফোন কেটে দিও না। এতেই পিছন দিক থেকে কেউ বলে, চলো চলি। অঙ্কিতা পুষ্পদীপকে বলে, আমি সব কথা রিসর্টে ফিরে গিয়ে বলবো। এই বলে অঙ্কিতা কল কেটে দেয়। এটি ছিল অঙ্কিতা এবং পুষ্পদীপের শেষ কথোপকথন। তার সঙ্গে কি ঘটেছিল সে পুষ্পদীপকে কখনো পুরোপুরি বলতে পারেনি, শুধু বলেছে, পুলকিত আমার মুখ চেপে ধরেছে, আমার ব্যাগ টেনে নিয়েছে এবং আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।
যখনই অঙ্কিতা ফোন করত হত্যাকারীরা তার আশেপাশেই থাকত। অঙ্কিতা বারবার বলতো সব পরে বলবো এবং কল কেটে দিত। সে জানত না যে কখনোই পুরো ঘটনা বলার সুযোগ আর মিলবে না। পুষ্পদীপের সঙ্গে শেষ কথোপকথনের পরেই অঙ্কিতার জীবনের শেষ ঘণ্টা শুরু হয়। 3 জন হত্যাকারী অঙ্কিতাকে নিয়ে রিসিস এইমস থেকে চিলা মার্গ কাউরিয়ার দিকে যাত্রা শুরু করে। চিলা ব্যারাট চেকপোস্টে তাদের অরণ্য দপ্তরের গার্ড আশিস পুরোহিত আটকান, যিনি চিলা ব্যারাজ পশুপথ চেকপোস্টে নিযুক্ত ছিলেন। এই সময় রাত প্রায় 9টা। গার্ড আশিস পুরোহিত স্কুটি চালানো পুলকিতকে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ? পুলকিত উত্তর দেন, আমরা লোকাল গ্রাম কাউডিয়া যাচ্ছি। এই সময় অঙ্কিতা পুলকিতের স্কুটির পিছনে বসেছিলেন। গার্ড আশিস পুরোহিত গ্রামটা লোকাল মনে করে পুলকিতকে সামনে যেতে দেন। পরে বাইক নিয়ে পেছনে আসা অঙ্কিত এবং সৌরভ ভাস্করকেও গ্রামবাসীর মতো ভেবে সামনের দিকে যেতে দেন। প্রায় 9:38 পুলকিত অঙ্কিতার বন্ধু পুষ্পদীপকে ফোন করেন। পুলকিত পুষ্পদীপকে বলে, অঙ্কিতার জন্য কোনো নতুন চাকরি খুঁজে নাও, সে আমাদের জন্য কাজ করছে না, আমাদের দরকার এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেট। পুষ্পদীপও বেশি কথা না বলে, ঠিক আছে, অঙ্কিতার 20 দিনের বেতন দিয়ে দাও, সকাল হলে এসে অঙ্কিতাকে নিয়ে যাবে। পুষ্পদীপ পুলকিতকে জিজ্ঞেস করে, আপনি রিসর্টে এসে পৌঁছেছেন? পুলকিত বলে, হ্যাঁ, আমরা সবাই এসে গিয়েছি। কিন্তু সত্য ছিল, পুলকিত, সৌরভ, অঙ্কিত এই 3 জনই তখন রিসর্টে আসেনি। তারা সবাই চিলা নদের কাছে ছিল এবং তখন বা তার আগে অঙ্কিতার হত্যা ঘটিয়েছিল বা ঘটাতে চলেছিল। পুলকিতের সঙ্গে কথা বলার কয়েক মিনিট পরে প্রায় 10টার সময় পুষ্পদীপ অঙ্কিতাকে ফোন দেয়, কিন্তু এবার অঙ্কিতার ফোন সুইচ অফ দেখা দেয়। পুষ্পদীপ অঙ্কিতার দ্বিতীয় নম্বরে ফোন দেয়, কিন্তু সেটাও সুইচ অফ ছিল। এরপর পুষ্পদীপ আবার পুলকিতকে ফোন করে, কিন্তু এবার পুলকিতও ফোন ধরেনি। পুষ্পদীপ আরও একবার ফোন দেয়, এবার পুলকিতেরও ফোন সুইচ অফ দেখাচ্ছিল। অঙ্কিতা এবং পুলকিত 2 জনেরই ফোন সুইচ অফ হওয়ায় পুষ্পদীপ রিসর্টের স্টাফ সৌরভ বিষ্টকে ফোন করে, কিন্তু সৌরভও ফোন ধরেনি। কিছুক্ষণ পর পুষ্পদীপের কাছে একটি অজানা নম্বর থেকে কল আসে। এই কল ছিল রিসর্টের শেফ মনোবীরের। এরপর সৌরভ বিষ্ট আবার ফোন করে পুষ্পদীপকে বলে, আমার নম্বরে রিচার্জ শেষ হয়ে গেছে, তাই আমি আপনাকে ফোন করতে পারিনি। পুষ্পদীপ জিজ্ঞেস করে, অঙ্কিতা কোথায়? সৌরভ বিষ্ট উত্তর দেয়, কিছুক্ষণ আগে অঙ্কিত স্যার এসেছেন, তারা অঙ্কিতার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন, সে এখন তার ঘরে থাকবে। এই কথা শুনে পুষ্পদীপ কিছুটা আরাম বোধ করে, মনে হয় যে সম্ভবত সত্যিই অঙ্কিত স্যার খাবার পৌঁছে দিয়ে গেছেন, কিন্তু বাস্তবতা ছিল এমন নয়। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্পদীপের সন্দেহ শুরু হয়, যদিও নিশ্চিত ছিল না। নিশ্চিত নয় কারণ সে স্টাফদের ফোন করেছিল এবং তারা বলেছিল, হ্যাঁ, অঙ্কিত স্যার খাবার নিয়ে গিয়েছেন। পুষ্পদীপ ভেবেছিল, ঠিক আছে, হয়তো খাবার পৌঁছে গেছে, তাহলে নিশ্চয়ই ঘরে ফিরে গেছে। কিন্তু বাস্তবতা ছিল, অঙ্কিত গুপ্তা ইচ্ছাকৃতভাবে সেফ এবং অন্যান্য স্টাফদের, যেমন সৌরভ বিষ্টের সামনে নাটক সাজিয়েছিল যে সে নিজে অঙ্কিতার ঘরে খাবার নিয়ে গেছে। তবে সেফ মনবীর অঙ্কিতকে বলেছিল, হাউসকিপিং স্টাফ আছে, সে খাবার নিয়ে যাবে। এর আগে অঙ্কিত কখনো খাবার দিতে অঙ্কিতার ঘরে যায়নি, কিন্তু স্টাফদের ভুল বোঝানোর জন্য অঙ্কিত নাটক সাজিয়েছিল। সত্য ছিল, অঙ্কিতা তখন তার ঘরে ছিল না। কিছুক্ষণ আগে 3 জন, পুলকিত, সৌরভ এবং অঙ্কিত, তার সঙ্গে মারামারি করে চিলা নদের মধ্যে ফেলে দিয়েছিল এবং তারা 3 জন রিসর্টে ফিরে গিয়েছিল। জম্মুতে বসা পুষ্পদীপ অঙ্কিতাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু অঙ্কিতার ফোন সুইচ অফই ছিল। এদিকে হত্যাকারীরা রিসর্টে এসে পার্টি করছিল। হত্যাকারীদের মধ্যে একজন, অঙ্কিত গুপ্তা, আগে থেকেই ফোন করে সেফ মনবীরকে বলে, খাবারে মালাই কোফতা এবং চিকেন বানাতে হবে, সাথে 15-16 রুটি বানাও। এই সময়ে অঙ্কিতার লাশ চিলা নদীতে ভেসে চলছিল। তার উপর যে অত্যাচার চালানো হয়েছে তার কোনো দোষ ছিল না। তার একমাত্র দোষ ছিল সে মেয়ে ছিল, আর সবচেয়ে বড় দোষ ছিল সে গরিব পরিবার থেকে আসা। আগে তাকে হোটেল ম্যানেজমেন্টের কোর্স মাঝপথে ছেড়ে দিতে হয়েছে। সে মাত্র 4000 টাকার কারণে নিজের হোটেল ম্যানেজমেন্টের স্বপ্ন অধুরাই রয়ে গিয়েছিল। তারপর যখন সে চাকরি পেয়েছিল, তখনও সে সেই চাকরি শুরু হওয়ার 10 দিনের মধ্যেই সে তা ছাড়তে চাইছিল, কিন্তু বারবার প্রলোভন ও প্রতারণা দেখেও সে চাকরি চালিয়ে গিয়েছিল, শুধু কারণ সে গরিব ছিল। তার আর কোনো দোষ ছিল না। অপরাধীরা অঙ্কিতাকে নষ্ট করছিল, কারণ তারা ধনী ছিল, তাদের কাছে টাকা, গাড়ি, রিসর্ট সবই ছিল। তাদের বাবা শাসক দলের মন্ত্রী ছিলেন। এদিকে জম্মুতে দূরে বসে থাকা পুষ্পদীপ রাতভর অঙ্কিতাকে ফোন করে যাচ্ছিল। সে প্রার্থনা করছিল যে অঙ্কিতার সঙ্গে সব ঠিকঠাক হোক।
সে ভাবছিল হয়তো অঙ্কিতা খাবার খেয়ে ঘুমিয়ে গেছে, কারণ স্টাফরা তাকে এমন বলেছিল। 19 সেপ্টেম্বরের সকাল, পুষ্পদীপ ঘুম থেকে ওঠে। প্রথমেই অঙ্কিতাকে ফোন করে, কিন্তু এবারও অঙ্কিতার ফোন সুইচ অফ। পরে আবার পুষ্পদীপ ফোন দেয়। 15 মিনিটের ব্যবধানে আরও একবার ফোন দেয়, ফোন বন্ধ। আবার করে, এবারও ফোন বন্ধ। তৃতীয়বারও ফোন ধরেনি। চতুর্থবার ফোন সুইচ অফ। এবার পুষ্পদীপ মনে করে কিছু বড় খারাপ ঘটনা ঘটতে পারে। পুষ্পদীপ তখন অঙ্কিত গুপ্তার নম্বর ডায়াল করে, কিন্তু সেখানে অঙ্কিত নয়, পুলকিত আর্য ফোন ধরেন। পুলকিত বলে, আমি তো সকাল 5টায় জিমে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম ও ঘরে নেই। কোথাও ওর বাড়ির লোকেদের সামনে এমন কোনো পরিস্থিতি তৈরি করার জন্য আপনার আর ওর মধ্যে কোনো কথা হয়েছে নাকি? না না স্যার, কী সব বলছেন আপনি? আমি আমার বাড়িতে আছি, আমার লোকেশন দেখুন আপনি। আর এত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয়, এখান থেকে 13-14 ঘন্টার পথ। এই কলের মাধ্যমে পুলকিত আরিয়া অঙ্কিতার নিখোঁজ হওয়ার সন্দেহ তার বন্ধু পুষ্পর ওপর চাপানোর চেষ্টা করছিল। পুলকিতের কথা শুনে পুষ্প বুঝতে পারল যে বড় কোনো গোলমাল হয়েছে। তাই পুষ্প সঙ্গে সঙ্গে অঙ্কিতার চাচাতো ভাই অভি সিং ভান্ডারীকে ফোন করে জানায় যে অঙ্কিতা রিসর্ট থেকে নিখোঁজ। এভাবেই অঙ্কিতার পরিবার জানতে পারে যে তাদের মেয়ে রিসর্ট থেকে নিখোঁজ হয়েছে, যেখানে কাজ শুরু করার পর তার মাত্র 20 দিন হয়েছিল। অঙ্কিতার মা প্রতিদিন তার মেয়ের সাথে কল এবং মেসেজে কথা বলতেন। 17 সেপ্টেম্বর 2022-এর সকালেও অঙ্কিতা, তার মা এবং দিল্লিতে থাকা ভাই অজয় প্রায় 34 মিনিট ধরে কলে কথা বলেছিল। সেই কলেও অঙ্কিতা বলেছিল যে সে কিছুটা বিরক্ত বা দুশ্চিন্তায় আছে, কিন্তু যখন পরিবারের সদস্যরা কারণ জিজ্ঞেস করল তখন অঙ্কিতা বিষয়টি এড়িয়ে যায়। পরের দিন 18 সেপ্টেম্বর বিকেল 4:30 মিনিটে অঙ্কিতার মা তাকে মেসেজ করেন, কিন্তু এবার কোনো উত্তর আসেনি। অঙ্কিতার মা রাত 8:30 মিনিটে আবার মেসেজ করে জানতে চান সে রাতের খাবার খেয়েছে কিনা, কিন্তু এবারও কোনো উত্তর আসেনি। সেই সময়টা ছিল যখন অঙ্কিতা নিজের জীবনের জন্য লড়াই করছিল। এরপর অঙ্কিতার মা গভীর রাতে আবারও মেসেজ করেছিলেন যে সে ঘুমিয়ে পড়েছে কিনা, কিন্তু এবারও কোনো উত্তর মেলেনি। অঙ্কিতার মা ভেবেছিলেন মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ততক্ষণে অঙ্কিতাকে হত্যা করা হয়েছিল। অঙ্কিতার বাবা বিকেলবেলাতেই তার খুড়তুতো ভাই ভগবান সিংয়ের সাথে ঋষিকেশের উদ্দেশ্যে রওনা হন। বীরেন্দ্র সিং নিজের মেয়ের নিখোঁজ হবার ডায়েরি করতে প্রথমে পৌরি থানায় যান, কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। তারা বলে যে তাকে মুনিকি রেতি থানায় যেতে হবে, কারণ রিসোর্টটি ওই থানার অধীনে পড়ে। অঙ্কিতার বাবা যখন মুনিকি রেতি থানায় পৌঁছন, সেখান থেকেও তাকে ঋষিকেশ কোতোয়ালি থানায় যেতে বলা হয়। ততক্ষণে মাঝ রাত হয়ে গেছে। এরপর তিনি যখন ঋষিকেশ কোতোয়ালি থানায় পৌঁছন, তাকে জানানো হয় যে এই বিষয়টি পাটওয়ারি সার্কেলের অর্থাৎ রাজস্ব পুলিশের আওতাভুক্ত। অর্থাৎ এখানেও অঙ্কিতার বাবার অভিযোগ নেওয়া হলো না। পরের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর অঙ্কিতার বাবা ঋষিকেশের লক্ষণঝুলা থানায় যান। সেখানে বীরেন্দ্র সিং স্পষ্টভাবে একটি লিখিত অভিযোগ জমা দেন যে তার মেয়ে 18 সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই নিখোঁজ, অথচ হোটেল ম্যানেজার বলছে যে সে 19 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে নিখোঁজ। অভিযোগে তিনি বলেন, আমার হোটেল ম্যানেজার এবং স্টাফদের ওপর সন্দেহ হচ্ছে, ওরাই আমার মেয়েকে গায়েব করে দিয়েছে, কারণ স্টাফরা এক কথা বলছে আর ম্যানেজার বলছে অন্য কথা। তাই হোটেল ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। লক্ষণীয় বিষয় হল বীরেন্দ্র সিংয়ের অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার বদলে লক্ষণঝুলা থানাও তাকে চিলা পাটোয়ারি চৌকি অর্থাৎ রেভিনিউ পুলিশের কাছে পাঠিয়ে দেয়। এখানে রেভিনিউ পুলিশ এবং পাটোয়ারি চৌকি সম্পর্কে জানানো প্রয়োজন। আসলে উত্তরাখণ্ডের অনেক অংশে আজও রেভিনিউ পুলিশ সিস্টেম চালু আছে। এই ব্যবস্থা ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। যেহেতু উত্তরাখণ্ডের গ্রামগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানে অপরাধের হারও অনেক কম, তাই নিয়মিত পুলিশের কাজ সেখানে রেভিনিউ বা রাজস্ব কর্মকর্তাদের ওপর ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ সাধারণ এলাকায় পুলিশ যে কাজ করে, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে সেই কাজ নিয়মিত পুলিশের পাশাপাশি রেভিনিউ ইন্সপেক্টর এবং পাটোয়ারিরাও করেন, বিশেষ করে সেই সব গ্রামে যেখানে নিয়মিত পুলিশের পৌঁছানো কিছুটা কঠিন। একেই বলা হয় রাজস্ব পুলিশ বা রেভিনিউ পুলিশ। এই কারণেই বিভিন্ন থানার পুলিশ অঙ্কিতার বাবাকে পাটোয়ারি চৌকিতে রিপোর্ট করতে বলছিল। একইভাবে লক্ষণঝুলা থানাও বীরেন্দ্র সিংকে চিলা পাটোয়ারি চৌকিতে যেতে বলে। বীরেন্দ্র সিং যখন চিলা পাটোয়ারি চৌকিতে পৌঁছান, তখন সেখান থেকেও তাকে কণ্ডখাল চৌকিতে যেতে বলা হয়।
শেষ পর্যন্ত বীরেন্দ্র সিং যখন কন্ডখাল চৌকিতে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রিসর্ট মালিক পুলকিত আর্য আগেই রেভিনিউ সাব ইন্সপেক্টর বৈভব প্রতাপের কাছে এই বিষয়ে একটি অভিযোগ জমা দিয়ে রেখেছে। সেই অভিযোগপত্রে পুলকিত আর্য লিখেছিল, অঙ্কিতা ভান্ডারী আমাদের রিসর্টে কাজ করছিল। গত কয়েকদিন ধরে সে ব্যক্তিগত সমস্যার কারণে বেশ মানসিক চাপে ছিল বলে মনে হচ্ছিল। 18 সেপ্টেম্বর 2022-এ সে খুব বেশি বিচলিত ছিল এবং কাঁদতে শুরু করেছিল। সে বলেছিল যে সে ঘুরে বেড়াতে পছন্দ করে, তাই আমরা অঙ্কিতাকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যায় যখন আমরা ফিরলাম, অঙ্কিতা নিজের ঘরে চলে গিয়েছিল। কিন্তু পরের দিন 19 সেপ্টেম্বর সকাল প্রায় 8:30 নাগাদ আমাদের কর্মচারী সৌরভ জানালো যে অঙ্কিতা ঘরে নেই। তখন থেকেই আমরা অঙ্কিতাকে খুঁজছি। অর্থাৎ যে পুলকিত আর্য অঙ্কিতাকে হত্যা করেছিল সে নিজেই 19 সেপ্টেম্বর পাটোয়ারির কাছে অভিযোগ করতে পৌঁছে গেল যে গত কয়েকদিন ধরে অঙ্কিতা মানসিক চাপে ছিল এবং সে নিখোঁজ। আশ্চর্যের বিষয় হল রেভিনিউ সাব ইন্সপেক্টর বৈভব প্রতাপ এই তথ্যটিকে গুরুত্ব দেওয়ার বদলে উল্টো ছুটিতে চলে যান, অন্য কাউকে এই কেসটি ট্রান্সফার না করেই। পাটোয়ারির কাছে অভিযোগ জানানো হলেও তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কোনো বড়সড় গোলমাল চলছে, তাই পাটোয়ারি জেনে বুঝে ছুটি নিয়ে চলে যান। এরপর পাটোয়ারি তার দায়িত্ব বা চার্জ বিনোদ কুমারকে দিয়ে দেন। অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিং নিজের অভিযোগ নথিভুক্ত করার জন্য পাটোয়ারি বৈভব প্রতাপকে ফোন করেন। উত্তরে বৈভব প্রতাপ জানান যে তিনি ছুটিতে আছেন এবং পাটোয়ারি বিবেক কুমার বর্তমানে দায়িত্বে আছেন। এরপর বীরেন্দ্র সিং পাটোয়ারি বিবেক কুমারের সাথে দেখা করার চেষ্টা করেন, কিন্তু পাটোয়ারি বিবেক কুমার বীরেন্দ্র সিংকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখেন। অপেক্ষা করানোর কারণ ছিল মারাত্মক। পাটোয়ারি সাহেব তখন ঘরের ভেতরে বসে আসামি পুলকিত, তার বাবা ও প্রাক্তন বিজেপি মন্ত্রী বিনোদ আর্য, পুলকিতের স্ত্রী স্বাতি, অভিযুক্ত সৌরভ এবং অঙ্কিতা গুপ্তার সাথে কথা বলছিলেন। বীরেন্দ্র সিংয়ের বয়ানে 20 তারিখে যখন আমরা সেখানে গেলাম, আমাদের আগেই হোটেলের ম্যানেজার, মালিক, মালিকের স্ত্রী, মালিকের বাবা এবং অরবিন্দ অঙ্কিত নামের একজন সেখানে পৌঁছে গিয়েছিল। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরও বীরেন্দ্র সিংকে পাটোয়ারি অফিসের ভেতরে ডাকা হয়নি। শেষ পর্যন্ত তিনি নিজেই ভেতরে ঢুকে পড়েন এবং নিজের মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট নথিভুক্ত করার জন্য জোর দিতে থাকেন। তখন পাটোয়ারি বিবেক কুমার বলেন, তার কাছে ইতিমধ্যেই পুলকিতের দেওয়া অভিযোগ রয়েছে, তাই আর নতুন করে অন্য কোনো অভিযোগ নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অঙ্কিতার বাবার অভিযোগ এবং পুলকিতের অভিযোগের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। অঙ্কিতার বাবার অভিযোগে পুলকিত নিজেই অভিযুক্ত ছিল, অথচ উত্তরাখণ্ডের রেভিনিউ পুলিশ সেই অভিযুক্ত পুলকিতের অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিতে চাইছিল। পুলকিতের অভিযোগে লেখা ছিল নাকি অঙ্কিতা ডিপ্রেশনে ভুগছিল এবং সে নিজে থেকেই কোথাও চলে গেছে। বীরেন্দ্র সিং পরে বলেন, আমি যখন সেখানে পৌঁছাই দরজায় একটা পর্দা ঝোলানো ছিল। আমি পর্দাটা সরাতেই তারা বলল, এখন অপেক্ষা করুন। তারপর প্রায় 2.5 ঘন্টা ধরে আমি বাইরে ঘুরে বেড়ালাম। শেষে আমার খুব রাগ হয়ে গেল। আমি আবার ভেতরে গেলাম, তখনও তারা বলল একটু অপেক্ষা করুন। পরে তারা আমাকে ভেতরে ডাকল। আমি বললাম, স্যার, আমি অঙ্কিতা ভান্ডারীর বাবা, আমার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখতে হবে। তখন তারা বলল, না, রিপোর্ট তো আগেই লেখা হয়ে গেছে। আমি বললাম, আপনারা আগে অভিযুক্তের রিপোর্ট লিখবেন না ভিকটিমের বাবার রিপোর্ট লিখবেন? তারা বলল, না, আমরা আপনার রিপোর্ট লিখব না। এ কথা শুনে হোটেলের মালিকও উত্তেজিত হয়ে ওঠে। আমিও রেগে যাই। আমি তাকে বলি, আপনি মাঝখানে কথা বলছেন কেন? আপনার তো রিপোর্ট হয়ে গেছে, এখন আমার রিপোর্ট লিখুন। নিজের মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট সঠিকভাবে নথিভুক্ত করাতে বীরেন্দ্র সিংকে পাটোয়ারির সাথে তর্ক পর্যন্ত করতে হয়েছিল। এরপর অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিং পাটোয়ারি বিবেক কুমারকে সঙ্গে নিয়ে ভান্তরা রিসোর্টে যান। সেখানে গিয়ে তিনি দেখেন সব সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছে। বীরেন্দ্র সিং পুলকিত আর্যকে বলেন সিসিটিভি ফুটেজ দেখাতে। তখন পুলকিত জানায় যে সিসিটিভি নাকি খারাপ। পাটোয়ারি বিবেক কুমার এবং রিসর্ট মালিকের আচরণ দেখে অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিংয়ের সন্দেহ হয় এখানে নিশ্চয়ই কোনো যোগ সাজস চলছে। বীরেন্দ্র সিং বলেন, আমি সেখানে গিয়ে বলেছিলাম সিসিটিভি ক্যামেরা চালু করুন। তখন হোটেল মালিক পুলকিত আর্য বলল যে 3 মাস ধরে এখানে কাজ চলছে, তাই অনেক জায়গায় তার কাটা রয়েছে। নিজের মেয়ের মামলায় ন্যায্য তদন্ত ও এফআইআর দায়ের করানোর জন্য বীরেন্দ্র সিংকে পৌরি গড়ওয়ালের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সোহান সিংকে ফোন করাতে হয়, কিন্তু তবুও 20 সেপ্টেম্বর পর্যন্ত বীরেন্দ্র সিংয়ের অভিযোগ নথিভুক্ত করা হয়নি। এরপর 21 সেপ্টেম্বর সকালে বীরেন্দ্র সিং আবার বিভিন্ন জায়গায় ফোন করাতে শুরু করেন। ডিএম এবং ডিজিপির কাছেও যোগাযোগ করা হয়,
তিনি বিধানসভার স্পিকার ঋতু খানকেও ফোন করেন। বীরেন্দ্র সিং জানান, আমি তাকে বললাম, স্যার, আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তখন তিনি সঙ্গে সঙ্গেই ডিএমকে ফোন করে বলেন, এখানে আমাদের এলাকার একজনের মেয়ে নিখোঁজ হয়েছে, আপনি দ্রুত ব্যবস্থা নিন। এরপর তিনি আবার পাটোয়ারি পাণ্ডেওয়ালার কাছে যান। সেখান থেকেও ডিএমকে নির্দেশ দেওয়া হয়। অনেক জায়গা থেকে ডিএমকে ফোন করার পর অবশেষে 22 সেপ্টেম্বর 2022 তারিখে অঙ্কিতার মামলাটি রেভিনিউ পুলিশের কাছ থেকে নিয়মিত জেলা পুলিশের কাছে হস্তান্তরিত করা হয়। এরপর এই মামলা লক্ষণঝুলা থানায় নথিভুক্ত হয়। 22 সেপ্টেম্বর যখন এই ঘটনা স্থানীয় এলাকায় এবং সোশ্যাল মিডিয়ায় আলোচিত হতে শুরু করে, তখনই পুলিশ সত্যিকারের তদন্ত শুরু করে। অর্থাৎ যে ঘটনায় 18 সেপ্টেম্বর রাত থেকেই একটি মেয়ে নিখোঁজ ছিল, সেই মামলায় কার্যকর পদক্ষেপ নিতে 4 দিন সময় লেগে যায়। ঘটনা জনসমক্ষে আসার পর উত্তরাখণ্ড পুলিশের এএসআই মনোহর সিং রাওয়াত বিজেপির প্রাক্তন মন্ত্রীর ভান্তারা রিসর্টে হানা দেন এবং সেখানে কাজ করা কর্মচারীদের বয়ান নেন। কর্মচারীদের বয়ান অনুযায়ী 18 সেপ্টেম্বর অঙ্কিতা এবং পুলকিত আর্যের মধ্যে তীব্র তর্ক হয়েছিল। অঙ্কিতা তখন রিসর্টের এক কর্মচারী করণকে তার ব্যাগটা উপরের রাস্তা পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করতে বলেছিল। ফোনে সে বলেছিল, হ্যালো ম্যাম, আমি করণ বলছি, কি হয়েছে? অঙ্কিতা বলেছিল, প্লিজ আমার ব্যাগটা উপরের রাস্তা পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করো। করণ জবাব দিয়েছিল, আচ্ছা ম্যাম, আমরা আসছি, 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি। রিসর্টের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে 18 সেপ্টেম্বর সন্ধ্যায় পুলকিত আর্য, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তা এই 3 জন একটি বাইক ও একটি স্কুটিতে করে অঙ্কিতাকে নিয়ে রিসর্ট থেকে বের হয়েছিল। কিন্তু যখন তারা রাতে রিসর্টে ফিরে আসে, তখন অঙ্কিতা তাদের সঙ্গে ছিল না। অঙ্কিতার শেষ চ্যাট, কর্মচারীদের বয়ান এবং রাস্তার সিসিটিভি ফুটেজ এসব প্রমাণের ভিত্তিতে 22 ও 23 সেপ্টেম্বর রাতে উত্তরাখণ্ড পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করে। অঙ্কিতা হত্যাকাণ্ডের অভিযুক্তদের কোর্টে তোলার জন্য নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি থামিয়ে দেয় এবং 3 অভিযুক্তকে জোরে মারধর করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে যে অঙ্কিতার সঙ্গে তাদের তর্ক হয়েছিল এবং ধাক্কাধাক্কির সময় সে নালায় পড়ে যায়। কিন্তু আসল সত্য ছিল, এই 3 জনে অঙ্কিতাকে ধাক্কা দিয়ে নালায় ফেলে দেয়। পরের দিন অর্থাৎ 23 সেপ্টেম্বর উত্তরাখণ্ড পুলিশ চিলা নেহরে একটি সার্চ অপারেশন শুরু করে অঙ্কিতাকে খুঁজে বের করার জন্য, কিন্তু তখনও অঙ্কিতার কোনো সন্ধান পাওয়া যায়নি। এর পরের দিন সকালে পুলিশ চিলা ইনটেক নেহরের পানির প্রবাহ বন্ধ করে যাতে পানির গতি কমে যায়। তখন সেখানে একটি নারীর মৃতদেহ পাওয়া যায় যা ব্যারেজে আটকে ছিল। সেই মৃতদেহ অন্য কারো নয়, অঙ্কিতারই ছিল। এরপর অঙ্কিতার মরদেহ পোস্টমর্টেমের জন্য ঋষিকেশের এইমস হাসপাতালের মর্গে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় হল, পুলকিত আর্য গ্রেপ্তার হওয়ার পরেই 23 সেপ্টেম্বর রাতেই স্থানীয় বিধায়ক একটি বুলডোজার এনে রিসর্টের অর্ধেক অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, এই বুলডোজার অভিযানে অঙ্কিতার ঘরটিও ভেঙে ফেলা হয়। অর্থাৎ যে জায়গাটি ছিল ক্রাইম সিন, সেদিই ধ্বংস করে দেওয়া হয়। সেখানে হয়তো আরও গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যেত, এমনকি সেই ভিআইপি ব্যক্তির সম্পর্কেও সূত্র মিলতে পারত, যার কথা অঙ্কিতা মৃত্যুর আগে উল্লেখ করেছিল। অভিযোগ ছিল, সেই ভিআইপির সেবা করতে অস্বীকার করাই অঙ্কিতাকে হত্যা করা হয়েছিল। যখন বনতারা রিসর্টে বুলডোজার চালানো হচ্ছিল, ঠিক সেই সময়েই রিসর্ট এবং তার ভেতরে থাকা একটি আয়ুর্বেদিক ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। কিন্তু এই আগুন কে লাগিয়েছিল তা আজও স্পষ্ট হয়ে ওঠেনি। বুলডোজার চালানো, ভাঙচুর এবং আগুন লাগার ঘটনার পর পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। এরপর উত্তরাখণ্ড পুলিশও অঙ্কিতার মরদেহ দ্রুত দাহ করার পরিকল্পনা করে। পুলিশ চেয়েছিল হরিদ্বারে অঙ্কিতার শেষকৃত্য সম্পন্ন করতে, কিন্তু অঙ্কিতার পরিবার চেয়েছিল তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে, যাতে গ্রামের সবাই শেষবার তাকে দেখতে পারে। তবুও পুলিশ এতে বাধা দেয়। অঙ্কিতার মাকে গ্রাম থেকে ডেকে এনে একটি পিডব্লিউটি গেস্ট হাউসে পুলিশি নজরদারিতে রাখা হয়। পুলিশ অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিং, তার মা এবং তার ছেলেকে আলাদা করে দেয়, যাতে তারা একে অপরের সঙ্গে কথা বলতে না পারে। এরপর পুলিশ অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিংয়ের ওপর চাপ সৃষ্টি করতে থাকে, যাতে তিনি দ্রুত মেয়ের শেষকৃত্যে সম্মতি দেন। এই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বীরেন্দ্র সিংকে ফোন করে দ্রুত শেষকৃত্য সম্পন্ন করার অনুরোধ জানান।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ডিএম এবং এসপি বারবার মরদেহ দ্রুত দাহ করার জন্য চাপ দিতে থাকে। অবশেষে এই চাপের মুখে অঙ্কিতার বাবা রাজি হয়ে যান। পুলিশ এতটাই তাড়াহুড়ো করছিল যে অঙ্কিতার মাকেও শেষবারের মতো নিজের মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি। এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং তদন্ত, প্রমাণ নষ্ট হওয়া এবং প্রশাসনিক ব্যবস্থার ওপরও অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছিল। পুলিশ বীরেন্দ্র সিংকে বলেছিল যে তার স্ত্রী আইসিইউতে ভর্তি আছেন, কিন্তু পরে জানা যায় এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। এইভাবেই অঙ্কিতার মাকে তার মেয়ের মুখ শেষবার দেখার সুযোগ না দিয়েই অঙ্কিতার শেষকৃত্য সম্পন্ন করা হয়। অঙ্কিতার মা পরে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে অন্তত একবার আমার মেয়েকে দেখাতে পারত, অন্তত একবার দেখালেই বুঝতে পারতাম এটাই আমার মেয়ে, সে বেঁচে আছে নাকি কী অবস্থায় আছে সেটা তো জানতে পারতাম। ঋষিকেশের এইমস হাসপাতালে করা অঙ্কিতার পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট হয়ে যায় যে অঙ্কিতা নিজে নালায় ঝাঁপ দেয়নি, বরং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ ছিল অঙ্কিতার শরীরে যে আঘাতের চিহ্নগুলো পাওয়া গেছে সেগুলো মৃত্যুর আগে হয়েছে, অ্যান্টিমর্টেম ইনজুরি, নালায় পড়ে যাওয়ার পরে নয়। পোস্টমর্টেম করা ডাক্তাররা জানান অঙ্কিতার মৃত্যুর কারণ ছিল পানিতে ডুবে যাওয়ার ফলে শ্বাসরোধ, অর্থাৎ অঙ্কিতা যখন পানিতে পড়েছিল তখন সে জীবিত ছিল এবং তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তাররা আরও বলেন জোরপূর্বক পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে সেক্সুয়াল অ্যাসল্টের সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকারও করা যায় না। অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্ট অঙ্কিতার সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এটা নিশ্চিত করেনি, আবার পুরোপুরি অস্বীকারও করেনি। ভারতের সুপ্রিম কোর্ট বহুবার তাদের রায়ে বলেছে যদি কোনো ভিকটিমের শরীরের ব্যক্তিগত অঙ্গে আঘাতের চিহ্ন নাও থাকে তবুও তার মানে এই নয় যে তার সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি। কিন্তু উত্তরাখণ্ড পুলিশ অন্যান্য প্রমাণ, সাক্ষীদের বয়ান এবং ঘটনার পরিস্থিতি উপেক্ষা করে শুধুমাত্র পোস্টমর্টেম রিপোর্টের একটি অংশকে ভিত্তি করে ঘোষণা করে দেয় অঙ্কিতার সঙ্গে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট বা ধর্ষণ হয়নি। যদিও পোস্টমর্টেম করা ডাক্তাররা এমন স্পষ্ট কোনো কথা বলেননি, বরং তারা বলেছিলেন জোরপূর্বক পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের প্রমাণ পাওয়া যায়নি, তবে সেক্সুয়াল অ্যাসল্টের সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকারও করা যায় না। এই কারণেই অঙ্কিতা ভান্ডারীর ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং তদন্ত প্রক্রিয়া, প্রমাণ নষ্ট হওয়া এবং বিচার ব্যবস্থার ওপরও বড় প্রশ্ন তুলে দেয়। যদি পুলিশ অঙ্কিতার ঘটনার মধ্যে ধর্ষণের দিকটি নিয়েও তদন্ত করত, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ও গুরুতর ধারায় মামলা যোগ হতে পারত। কিন্তু তা করা হয়নি। পুলিশ শুরু থেকেই ধর্ষণের সম্ভাবনাকে খারিজ করে দেয়। এর উপর আবার ক্রাইম সিনও আগেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল, ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণও নষ্ট হয়ে যায়। অঙ্কিতার পোস্টমর্টেম রিপোর্ট থেকে আরও জানা যায় যে তার পেটে আধা হজম করা খাবার ছিল যা সে ঋষিকেশ শহরে খেয়েছিল। সেই খাবার খাবার প্রায় 1 ঘন্টার মধ্যেই তাকে হত্যা করা হয়। অঙ্কিতার হত্যার খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ কেঁপে ওঠে, বিশেষ করে ঋষিকেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল অঙ্কিতার জন্য ন্যায় বিচারের লড়াই মূলত তার পরিবারকেই একাই লড়তে হয়েছে। উত্তরাখণ্ডের যে স্থানীয় আদালতে অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলা চলছিল, সেখানে অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয় তারা অঙ্কিতাকে হত্যা করেনি, বরং অঙ্কিতা নিজেই নালায় পড়ে ডুবে মারা গেছে। আদালতে তারা আরও দাবি করে অঙ্কিতা নাকি পুষ্পদীপের সঙ্গে বিয়ে না হওয়ার কারণে ডিপ্রেশনে ছিল এবং পুষ্পদীপ তাকে নিজের সঙ্গে নিয়ে না যাওয়ায় সে আত্মহত্যা করেছে। অভিযুক্তদের পক্ষ থেকে আরও বলা হয় অঙ্কিতা যে ভিআইপি এবং এক্সট্রা সার্ভিস সংক্রান্ত মেসেজ পাঠাচ্ছিল তা নাকি সে পুষ্পদীপের ওপর চাপ সৃষ্টি করার জন্যই লিখেছিল, যাতে জম্মুতে থাকা পুষ্পদীপ তাকে রিসর্ট থেকে নিয়ে গিয়ে বিয়ে করে। এমন আরও অনেক অযৌক্তিক ও অদ্ভুত যুক্তি আদালতে তুলে ধরা হয়েছিল যাতে অভিযুক্তরা নিজেদের বাঁচাতে পারে। এমনকি রিসর্টের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকার দায়ও তারা অঙ্কিতার ওপর চাপানোর চেষ্টা করে। অভিযুক্তদের দাবি ছিল পুষ্পদীপ রিসর্টে আসার আগে অঙ্কিতাই নাকি রিসর্টের সিসিটিভি সিস্টেম পরিচালনা করছিল এবং সেই পরিকল্পনা করে সিসিটিভি নষ্ট করেছিল। কিন্তু এই মামলায় এত বেশি প্রমাণ ছিল যে শেষ পর্যন্ত অভিযুক্তরা নিজেদের বাঁচাতে পারেনি। ভান্তারা রিসর্টের কর্মচারীদের বয়ান থেকেই স্পষ্ট হয়ে যায় রিসর্ট থেকে বের হওয়ার সময় 4 জন ছিল, কিন্তু ফিরে এসেছিল মাত্র 3 জন। এতেই বোঝা যায় যে পথের মধ্যেই অঙ্কিতাকে হত্যা করা হয়েছিল।
এর পাশাপাশি রাস্তার সিসিটিভি ফুটেজ, অঙ্কিতার শেষ চ্যাট ও ফোন কল, কর্মচারীদের সাক্ষ্য এবং পুলকিত আর্যের বারবার ধরা পড়া মিথ্যে, এই সব কিছুর কারণে অভিযুক্তদের সব যুক্তিই মিথ্যে প্রমাণিত হয়ে যায়। এইভাবে 2 বছর 8 মাস ধরে অঙ্কিতা ভান্ডারী মামলাটি আদালতে চলতে থাকে। অবশেষে 30 মে 2025 তারিখে উত্তরাখণ্ডের স্থানীয় আদালতের বিচারক রিনা নেগি এই মামলার রায় ঘোষণা করেন। বিচারক রিনা নেগি 3 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের শাস্তি দেন। তবে এই রায়ে অঙ্কিতার পরিবার সন্তুষ্ট ছিল না। তাদের মতে যে লোকেরা তাদের 19 বছরের নির্দোষ মেয়ের জীবন কেড়ে নিয়েছে তাদের অন্তত মৃত্যুদণ্ড বা ফাঁসি হওয়া উচিত ছিল। আজ সেই হত্যাকারীরা জেলে রয়েছে এবং তাদের অপরাধের শাস্তি ভোগ করছে। কিন্তু এই ঘটনার পরও 3টি বড় প্রশ্ন আজও উত্তরহীন রয়ে গেছে। প্রথম প্রশ্ন, যে পাটওয়ারি ও থানার কর্মকর্তারা অঙ্কিতার বাবাকে বারবার ঘুরিয়েছেন এবং জনমত তৈরি না হওয়া পর্যন্ত এফআইআর নথিভুক্ত করেননি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, যখন জানা ছিল যে রিসর্টটি একটি ক্রাইম সিন যেখানে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ থাকতে পারে, তখনও কেন বিধায়ক রেনু বিষ্ট অঙ্কিতার ঘরসহ রিসর্টে বুলডোজার চালানোর অনুমতি দিলেন? সেখানে তো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যেতে পারত। তৃতীয় প্রশ্ন, সেই ভিআইপি ব্যক্তি কে ছিল যার জন্য প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য 19 বছরের অঙ্কিতার জীবন কেড়ে নিল? আর চতুর্থ প্রশ্ন আমাদের সবার কাছে, অঙ্কিতার অপরাধটা কী ছিল? সে কোন ভুলের জন্যই শাস্তি পেল? কেন তার বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হলো? অঙ্কিতা ভান্ডারী মামলায় 3 জন অভিযুক্ত অবশ্যই শাস্তি পেয়েছে, কিন্তু অনেকের মতে অঙ্কিতার জন্য ন্যায় বিচার এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। শেষে আরেকটি বিষয়, একটি ভিডিওতে দেখা যায় ক্যামেরার সামনে হাসতে হাসতে পোজ দিচ্ছে অভিযুক্তদের একজন অঙ্কিত গুপ্তা। মনে হচ্ছে সে খুশি যে তার ফাঁসি নয়, শুধু আজীবন কারাদণ্ড হয়েছে। হয়তো তার বিশ্বাস একদিন না একদিন সে আবার জেল থেকে বেরিয়ে আসবে, কিন্তু অঙ্কিতা আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসবে না।